আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় আটক হয়েছে তা জানা যায়নি। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে। তৌফিক ইলাহি 2009 সাল থেকে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী সহ 5 জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তাদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালও রয়েছেন। মেহেদী হাসান চৌধুরীর নামে ডিএমপি আদাবর থানায় ও রিয়াজ মাহমুদ আইনালের নামে গাজীপুরের বাসন থানায় 2টি পৃথক হত্যা মামলা রয়েছে। ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কার ভাড়া করে আইনাল। খবর পেয়ে তল্লাশি শুরু করে ঝিনাইদহ পুলিশ। এক পর্যায়ে প্রাইভেট কার সহ আটককৃতদের থানায় নিয়ে আসার পর পরিচয় জানতে পারে পুলিশ। সীমান্তে গত 5 বছরে 1.5 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ভারতীয় দূতাবাসে প্রতিবাদ চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সীমান্ত হত্যা ইস্যুটি এড়িয়ে গেলেও ভারতীয় হাই কমিশনার জানান বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতোই থাকবে। ভারত কোনো প্রকল্প স্থগিত করেনি বলে জানান অর্থ উপদেষ্টা। মাহবুব কবির চপলের রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে 2 কিশোরীকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। এসব হত্যাকাণ্ড এমন এক সময় হলো যখন 2 দেশের সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে। তবে এবারই নতুন নয়। 13 বছর আগে কুড়িগ্রামে কিশোরী ফেলানীর হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আইন ও সালিশ কেন্দ্র বলছে, গত 5 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 162 জন বাংলাদেশিকে হত্যা করেছে, যেগুলোর সুষ্ঠু তদন্ত হয়নি, ব্যাখ্যাও দেয়নি দেশটি। এবার সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেবার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। পরিবর্তিত পরিস্থিতিতে 2 দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি উত্তর না দিলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেবার কথা বলেন তিনি। দেখুন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বরাবরের মতোই ভালো। নতুন সরকার এলেও কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে ভারতের অর্থায়ন অব্যাহত থাকবে। অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ and India are the 2 important partners. There are some issues that we have got some trade differences, but these will be sorted out. They have, the Excellency had said that they will also encourage that, so our export also goes there, and quality and the terms of things should be win-win situation. ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় 14 সেপ্টেম্বর অনুষ্ঠান হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি এবং টিআইইউএস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনকে দেয়া চিঠিতে এই অনুরোধ জানানো হয়। অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এর আগে গত 30 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেয় টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এছাড়া সুইজারল্যান্ড, ইইউভুক্ত দেশ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে একই চিঠি পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে প্লাস্টিকের বস্তার অবাধ ব্যবহারের ফলে ব্যাপকভাবে কমেছে পাটের বস্তার কদর। অবৈধ হলেও সহজলভ্য ও কম দামি হওয়ায় প্লাস্টিকের বস্তায় বেশি বেচাকেনা হচ্ছে জেলায়। ফলে চাহিদা না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় পাটকলগুলো। ব্যাংক ঋণে এসব শিল্প গড়ে চরম বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। বেকার হয়েছে হাজারো কারখানা শ্রমিক। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। সিরাজগঞ্জের কওমি জুট মিল সহ দেশের রাষ্ট্রায়ত্ত 25টি জুট মিল বন্ধ হবার পর পাটের বস্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়। নতুন আশা নিয়ে গড়ে ওঠে একের পর এক কারখানা। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম আর জুট মিল সহ সিরাজগঞ্জে গড়ে ওঠে 8টি পাটকল। এসবে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক। কিন্তু স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে কয়েক বছর ধরে জেলার সবখানে ছেয়ে গেছে প্লাস্টিক বস্তা ও পলিব্যাগের ব্যবহার। উৎপাদিত চটের বস্তা ও ব্যাগ বিক্রি করতে পারছেন না জুট মিল মালিকরা। আমরা এখানে অনেকগুলো শ্রমিক কাজ করছি আগে, তো এখানে কাজের জায়গাটা এখন ভালোভাবে চলতে পারছে না। সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যায় পড়ছে। এই মিলটা বন্ধ হয়ে যায়, আমাদের সংসারের অভাব অনটন হবে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মিলটা সুন্দরভাবে চলুক। আমাদের বাইরে কোনো লোক আমাদের কামড়ও নিব না, আমরা এই কাম ছাড়া আর করে না। মিল মালিকরা জানান 19টি পণ্য পাটের বস্তায় বাজারজাত বাধ্যতামূলক থাকলেও স্থানীয় ব্যবসায়ীরা তা মানছেন না। তাদের কাছে পাটের বস্তার চেয়ে পলিথিন বা প্লাস্টিক ব্যাগই বেশি পছন্দের, যা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। পলিথিন বন্ধ করা একটা কাজ, একই সাথে আমাকে পাটের যে মোড়ক ব্যবহার করা এটাকে উৎসাহিত করা একটা কাজ। দুইটা কাজ পাশাপাশি করলেই এটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে ওই আইনটা আমরা প্রয়োগ করছি। যদি আমি দেখি গত 6 মাসে প্রায় আমাদের 39টা মোবাইল কোর্ট হয়েছে এবং 76টা মামলা হয়েছে, 2,72,000 টাকার মতো জরিমানা হয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। সরকার উপদেষ্টার কার্যালয় সহ সরকারি সব দপ্তরে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করা হয়েছে। তাই সিরাজগঞ্জের এই প্লাস্টিক দূষণ ঠেকাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন জুট মিল মালিক ও শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশ্বজুড়ে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ঝুঁকি মোকাবেলা করে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভয় বা পক্ষপাতিত্বহীন কাজ করার অধিকারকে সমর্থন জানিয়ে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সাংবাদিকদের সংহতি দিবস। এ উপলক্ষে মঙ্গলবার রাশিয়ান হাউস ইন ঢাকার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের প্রতিষ্ঠানটির পরিচালক পাভেল দভইচেনকভ বলেন, রাশিয়া মুক্ত গণমাধ্যম সমর্থন করে। আজকের উন্মুক্ত বিশ্বে আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন রাশিয়ান হাউসের অনুষ্ঠান প্রধান প্রশান্ত কুমার বর্মন ও শিক্ষা বিভাগের প্রধান সৈয়দ বজলুল হাসান। এবারে পাটেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া। এতে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিল হামেস রদ্রিগেজরা। নিজেদের মাটিতে মস্কোইরা 25 মিনিটে এগিয়ে নেয় কলম্বিয়াকে। এরপর নিকো গঞ্জালেস 48 মিনিটে সমতায় ফেরায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। একের পর এক আক্রমণ করেও এগিয়ে যেতে পারেনি লিওনেল স্কালোনির দল। উল্টো 60 মিনিটে হামেস রদ্রিগেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। আরেক জায়ান্ট ব্রাজিলকে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেজ। এ নিয়ে শেষ 5 ম্যাচে চতুর্থ হার দেখল দরিফাল জুনিয়রের দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।